নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের দৈরথ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। শুরু করছি উপন্যাসের পঞ্চম পর্ব। উগ্রমোহন সিংহ বাহিনী নদীর ওপর বজরাত ছাদে বসিয়া পশ্চিম দিগন্তের দিকে একাগ্র দৃষ্টিতে চাহিয়াছিলেন। সূর্য অস্ত যাইতেছে। অস্ত রবির কিরণে বন্য স্রোতস্বিনী বাহিনী অপূর্ব শোভায় সাজিয়াছে। নদীর জলে একদল চক্রবাক ভাসিতেছিল। তাহাদের গৈরিক অঙ্গে বাহিনী তীরবর্তী শীতরিক্ত বনশ্রীর পর্ণপল্লবে অস্তগামী সূর্যের স্বর্ণারুণ রাগ স্বপ্নলোক সৃজন করিয়াছিল। চিত্রানিবৎ বসিয়া উগ্রমোহন এই চিত্র দেখিতেছিলেন। সুদূর আকাশে শুভ্র বকের শাড়ি উড়িয়া চলিয়াছে, যেন সন্ধ্যার কুন্তলে শ্বেত পুষ্পের একগাছি মালা। পদশব্দ শুনিয়া উগ্রমোহন পিছন ফিরিয়া দেখিলেন অঘোরবাবু আসিয়াছেন। জিজ্ঞাসা করিলেন, কি খবর? মানিকমণ্ডল এসেছে, ডেকে আনো এখানে। মানিকমণ্ডল মুশিকবৎ আসিয়া নমস্কার করিয়া দাঁড়াইল। উগ্রমোহন জিজ্ঞাসা করিলেন, কোনো খবর পেলে? আগে সঠিক কোনো খবর এখনো পর্যন্ত পাইনি, তবে আমার আন্দাজ ছেলে দুটি টাল জঙ্গলেই আছে। কি করে বুঝলে? মানিকমণ্ডল চঞ্চল চক্ষু দুইটিতে একটু বুদ্ধির জ্যোতি ফুটাইয়া কহিল, মোহানিয়া ঘাটটা হঠাৎ বন্ধ করে দিয়েছেন কিনা, মাঝি মাল্লা কেউ নেই সেখানে। ঘাট বন্ধ আছে? আজ্ঞে হ্যাঁ। উগ্রমোহনের ভ্রু কুঞ্চিত হইল। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, পাগলি নদী পেরোবার উপায় কি তাহলে? লোক যাচ্ছে কোন দিক দিয়ে? অঘোরবাবু বলিলেন, মোহানিয়া ঘাট দিয়ে এক টাল ছাড়া অন্য কোথাও যাওয়া যায় না। ওটা ও তরফের খাস ঘাট, সরকারি নয়। টাল বনকর্ত চন্দ্রকান্তবাবু কাউকে বন্দোবস্ত করেননি, ওটা খাসেই আছে। সেই জন্য মোহানিয়া ঘাট বন্ধ করলে সাধারণের কোনো অসুবিধে নেই। সাধারণত লোকে পাগলি নদী পার হয় ছররামারি ঘাটে, এখান থেকে প্রায় 8 কোষ দূরে। উগ্রমোহন সিংহ ভ্রু কুঞ্চিত করিয়াই রহিলেন। হঠাৎ তিনি বলিলেন, মানিকমণ্ডল, তুমি আজ এখানেই থাকো, আমি সিপাহী পাঠিয়ে খবর নিচ্ছি। সিপাহীর মারফত তোমার বাড়িতেও খবর পাঠাও যে তুমি আজ ফিরবে না। এখন তুমি নিচে গিয়ে বসো। মানিকমণ্ডল এইরূপ আদেশের অর্থ বুঝিতে না পারিয়া একটু আমতা আমতা করিয়া কহিল, হুজুর, আমার মেজ ছেলেটার জ্বর দেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তা না হলে। উগ্রমোহন বলিলেন, তুমি যে খবর এনে দিচ্ছ তা ঠিক কিনা তা না জানা পর্যন্ত তোমাকে ছাড়ব না। সিপাহীরা যদি ফিরে এসে বলে যে মোহানিয়া ঘাট বন্ধ, তাহলে তুমি ছাড়া পাবে, তার আগে নয়। যাও, বিরক্ত করো না। মানিকমণ্ডল সভয়ে নিচে নামিয়া গেল। উগ্রমোহন অঘোরবাবুকে বলিলেন, তুমি 20 জন সিপাহী পাঠাও, তারা প্রথমে মোহানিয়া ঘাটে যাবে। ঘাট যদি বন্ধ থাকে একজন ফিরে এসে খবর দেবে, বন্ধ যদি না থাকে তাহলেও এসে খবর দেবে। ঘাট বন্ধ থাকলে ছররামারি ঘাট দিয়া পাগলি পেরিয়ে আজ রাত্রেই তারা চন্দ্রকান্তের টাল কাছারিতে যেন পৌঁছয়। সেখানে যদি মৃন্ময়ের ছেলেরা থাকে তাদের ছিনিয়ে কেড়ে আনতে হবে। যদি আনতে পারে প্রত্যেককে ভালো বকশিস দেব, বুঝলে? আজ্ঞে হ্যাঁ। অঘোরবাবু নিচে নামিয়া গেলেন। উগ্রমোহন পশ্চিম দিগন্তের দিকে আবার চাহিয়া দেখিলেন, সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হইয়া আসিতেছে, কিন্তু অস্তরবির আলোক নিভিয়াও যেন নিভে না। মিশিরজি মল্লারে গান ধরিয়াছিলেন, বাদর ঝুমি ঝুমি আয়। একজন তবলায় ঠেকা দিতেছিল। চন্দ্রকান্তর তাকিয়ায় ঠেস দিয়া বসিয়া শুনিতেছিলেন। তাহার চক্ষু দুইটি মুদিত, অঙ্গে একখানি সুকোমল বালাপোষ, হাতে আলবোলার নল, চতুর্দিকে অম্বুরি তামাকের গন্ধ। চন্দ্রকান্ত মাঝে মাঝে আলবোলায় মৃদু টান দিতেছেন। গান বেশ জমিয়া উঠিয়াছে। এমন সময় রসভঙ্গ করা ঠিক হইবে না ভাবিয়া
কমলাক্ষবাবু ম্যানেজার বাহিরে অপেক্ষা করিয়া বসিয়া আছেন। গান যত জমিয়া উঠিতেছে, কমলাক্ষবাবুর অধীরতা ততই বাড়িতেছে। মালিকের সঙ্গে দেখা করা নিতান্ত প্রয়োজন। বাঘার বিল দাঙ্গা সম্পর্কে উগ্রমোহন বাবুকে আসামি করা সমীচীন কিনা তাহা চন্দ্রকান্তকে একবার জিজ্ঞাসা করা দরকার। গানটা থামিলেই তিনি কাজটা সারিয়া লইবেন। এদিকে মিসিরজির গান আর থামে না। তিনি উচ্ছ্বাসভরে গাহিয়া চলিলেন, বাদর ঝুমি ঝুমি আয়, বরণ বরণ বরসান প্রাণ পেয়ারে। চন্দ্রকান্তবাবু চোখ বুঝিয়া গান শুনিতেছেন, চিন্তাও করিতেছেন। থানার দারোগা বুঝিতে না পারুক, চন্দ্রকান্ত রায় ইহা নিঃসংশয় বুঝিয়াছিলেন যে গোলকসাকে উগ্রমোহনী ধরিয়া লইয়া গিয়াছেন এবং পুলিশের দৃষ্টিবিভ্রম ঘটাইবার জন্য নিজেই নিজের রতনপুর কাছারি লুণ্ঠন করাইয়াছেন। সাধারণ লোক হইলে চন্দ্রকান্ত রায় ভিতরকার ব্যাপারটা নানা বর্ণ সমাবেশ সহকারে এতদিন পুলিশকে জানাইয়া দিতেন। কিন্তু তিনি ভিন্ন জাতের মানুষ, প্রসিদ্ধ দাবা খেলোয়াড়। ধরি মাছ না ছুঁই পানি নীতির অনুসরণ করিয়া এ ব্যাপারে কোনো সুরাহা হইতে পারে কিনা তাহাই তিনি ভাবিতেছিলেন। টাল জঙ্গলে মৃন্ময় ঠাকুরের দুই পুত্রকে আটকাইয়া রাখিয়াছেন, তাহাদের অবিলম্বে একটা ব্যবস্থা হওয়া দরকার। দুইটি সমস্যাই জটিল। সুতরাং যদিও মিসিরজি প্রাণ ঢালিয়া গাহিতেছিলেন এবং তবলাবাদক নিখুঁতভাবে ঝাঁপতাল বাজাইতেছিল, তথাপি চন্দ্রকান্ত সম্পূর্ণ মন দিতে পারছিলেন না, বরং সঙ্গীতের অন্তরালে ব্যাপারটাকে আগাগোড়া ভালো করিয়া ভাবিয়া দেখিবার চেষ্টা করিতেছিলেন। গান বন্ধ হইল। চন্দ্রকান্ত বলিল, বহুত আচ্ছা। কমলাক্ষবাবু ওত পাতিয়াছিলেন, দ্বার দেশে গলা বাড়াইলেন। গলা বাড়াতেই চন্দ্রকান্ত বলিলেন, তুমি খাওয়া দাওয়া সেরে একেবারে এসো, তোমাকে একবার বেরুতে হবে। বিরিঞ্চিকে হাতিটা কষতে বলো। আর দেখো, রাধিকা মোহনকে একবার খবর দাও তো। কোথা হইতে কি হইল ভাবিয়া কমলাক্ষবাবু নির্বাক হইয়া গেলেন। কমলাক্ষবাবু চলিয়া গেলে চন্দ্রকান্ত মিসিরজির দিকে ফিরিয়া বলিলেন, আর একটা হোক মিসিরজি। মিসিরজি হাসিয়া বলিলেন, জি হুজুর। তৎপরে একটু ভাবিয়া বলিলেন, তবে সুরদাসী মল্লার শুনিয়ে। গান্ধার বর্জিত সুরট। তবলাবাদককে বললেন, বাজাও চৌতাল। সুরদাসী মল্লারে মিসিরজি গান ধরলেন। আদো মুখ নীলাম্বর সো ঢাকি, বিথুরি অলোক কৈসে হই, এক দিশা মানো মকর চাঁদনি, এক দিশা ঘন বিজুরি, ওইসে হরি মন্ম হই। মিসিরজির সঙ্গীত সমাপ্ত হইলে তাহারা বিদায় লইলেন। চন্দ্রকান্ত তথাপি একভাবেই বসিয়া রহিলেন। রাধিকা মোহন আসিয়া দেখিল যে চন্দ্রকান্ত নিমিলিত নয়নে ধূমপান করিতেছেন। তাহার পায়ের শব্দ পাইয়াও তিনি চোখ খুলিলেন না। রাধিকা মোহন কথা কহিল, হুজুর কি আমায় ডেকেছেন? চন্দ্রকান্ত চোখ খুলিয়া বলিলেন, হ্যাঁ, বসো। রাধিকা মোহন উপবেশন করিলে তিনি বলিলেন, আচ্ছা, সেদিন যখন তুমি গোলকসার কাছে টাকা আনতে যাও তখন আর কেউ কি ছিল সেখানে? কোনখানে? গোলকসার বাড়িতে? আগে না। চন্দ্রকান্ত একটু ভাবিয়া বলিলেন, তাহলে কথাটা প্রকাশ পেল কি করে? গোলকসা কাউকে বলবে বলে তো মনে হয় না। তখন রাধিকা মোহন একটু চিন্তা করিয়া কহিল, কেন, কথাটা কি প্রকাশ পেয়েছে? আমি যখন টাকাটা জমা করি তখন মাধব গোমস্তা আমায় জিজ্ঞাসা করেছিল কোথা থেকে টাকা এলো। তাকে অবশ্য আমি বলেছিলাম। হুজুরের তো কোনো নিষেধ ছিল না। চন্দ্রকান্ত বলিলেন, তুমি সেই গোমস্তাকে ডেকে দিয়ে যাও। একটু পরে মাধব ঘোষাল গোমস্তা আসিল। তাহাকে প্রশ্ন করিয়া চন্দ্রকান্ত জানিতে পারিলেন যে মানিক মণ্ডলের কাছে সে গল্পটা করিয়াছিল বটে। তাহাকে বিদায় দিয়া চন্দ্রকান্ত আপন মনে একটু হাসিলেন। সে হাসির অর্থ ব্যাপারটা এইবার বোঝা গিয়েছে। একটু পরেই কমলাক্ষ বাবু আসিলেন। তিনি আসিতেই চন্দ্রকান্ত কহিলেন, দেখো, তুমি এখনই সোজা টালে চলে গিয়ে ছেলে দুটোকে নিয়ে আমাদের নবীপুর কাছারিতে এনে রাখো আজ রাত্রিরেই। মোহানিয়া ঘাট কি এখনো বন্ধ আছে? হ্যাঁ, বেশ,
তুমি হাতে সদ্য সাঁতরে ওপারে যাবে, বুঝলে? সেখানে গিয়ে ছেলেদের কাছে বলবে যে ভুল করে তাদের তুমি টালে পাঠিয়ে দিয়েছিলে বলে লজ্জিত। মাঝির অসুখ করার জন্য ঘাট দুদিন বন্ধ ছিল বলে তাদের ফেরাবারও বন্দোবস্ত করতে পারোনি। এখন তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য হাতি এসেছে। তারপর তারা হাতিতে চড়লে কিছু দূর গিয়ে বলবে যে মহা মুশকিল, হাতি নবীপুর কাছারির রাস্তা ধরেছে, নিমাই নগরের দিকে কিছুতেই যাবে না। বিরিঞ্চিকে দিয়ে এটা বলাবে। আগে থাকতে শিখিয়ে রেখো তাকে। বিশ্বাস আর তার ছেলেকেও সঙ্গে নিয়ে যেও, বুঝলে? আজ্ঞে হ্যাঁ। ঠিক পারবে তো? আজ্ঞে হ্যাঁ বলিয়া কমলাক্ষবাবু ভিজা বিড়ালের মতো প্রভুর দিকে দৃষ্টিপাত করিতে লাগিলেন। চন্দ্রকান্ত কহিলেন, দেখো হাতি তৈরি হলো কিনা। হ্যাঁ, আর এক কাজ করো, যাবার সময় তুমি থানা হয়ে যাও। দারোগার সঙ্গে আলাপ আছে? আছে। তাহলে শোনো, বলিয়া চন্দ্রকান্ত তাহার কানে কানে চুপি চুপি কি একটা বলিয়া দিয়া আবার বলিলেন, বেশি কিছু নয়, মানিক মণ্ডলকে যেন একটু করকে দেয়। আচ্ছা বলিয়া কমলাক্ষবাবু বিদায় লইলেন। একটু পরে ঘণ্টার ঢং ঢং শব্দ করিতে করিতে চন্দ্রকান্ত রায়ের হস্তি মোহানিয়া ঘাট অভিমুখে চলিয়া গেল। ম্যানেজার চলিয়া গেলে চন্দ্রকান্ত সেতারটা পাড়িয়া একটা বেহাগের গত আলাপ করিতে লাগিলেন। কিছুক্ষণ আলাপ করিবার পর হঠাৎ তিনি বাজনা থামাইয়া হাঁক দিলেন, ওরে ভজনা! ভজনা আসিলে তাহাকে বলিলেন, একটা কাগজ কলম আর দোয়াত নিয়ে আয় তো। ভজনা দপ্তরখানায় কাগজ কলম এবং দোয়াতের সন্ধানে চলিয়া গেল। চন্দ্রকান্ত আবার বেহাগে মন দিলেন। ভজনা ফিরিয়া আসিয়া দেখিল প্রভু তন্ময় হইয়া বাজাইতেছেন। সে সন্তর্পণে কাগজ কলম দোয়াত প্রভুর নিকটে রাখিয়া নিঃশব্দে বাহির হইয়া গেল। চন্দ্রকান্ত জানিতে পর্যন্ত পারিলেন না। বেহাগ রাগিনীকে নিংড়াইয়া ছাড়িয়া দিয়া চন্দ্রকান্ত যখন চক্ষু খুলিলেন, তখন তিনি সম্মুখে কাগজ কলম এবং দোয়াত দেখিতে পাইলেন। তাহার মুখে মৃদু একটি হাস্যরেখা ফুটিয়া উঠিল। দুষ্ট বালকের মতো তিনি বাম হস্তে লেখনী ধারণ করিয়া লিখিলেন, গোলকসাকে ছাড়িয়া না দিলে অজয় বিজয়কে পাইবে না। চিঠিটা লিখিয়া তিনি আবার ভজনাকে ডাকিলেন। বলিলেন, জমাদার সীতারাম পাঁড়েকে ডেকে আন। বৃদ্ধ জমাদার সীতারাম পাঁড়ে আসিলে তিনি বলিলেন, এই চিঠিখানা উগ্রমোহনবাবুর চাকর ব্রজকে দিয়ে আসতে হবে, অথচ ব্রজ যেন জানতে না পারে যে চিঠিটা আমি লিখেছি। তুমি যেও না, অন্য কোনো লোক মারফত পাঠাও। সে যেন বলে আসে যে উগ্রমোহনবাবু এলেই যেন চিঠিটা দেওয়া হয়, বুঝলে? সীতারাম পাড়ে চন্দ্রকান্তের দিকে মিটিমিটি একবার চাহিয়া হাসিয়া পত্রটি লইয়া প্রস্থান করিল। সকলে যখন চলিয়া গেল, তখন চন্দ্রকান্ত নিতান্ত একাকী বসিয়া রহিলেন। গান বাজনা আর ভালো লাগিতেছে না। উগ্রমোহন এখনো ফেরেন নাই, দাবা খেলা বন্ধ। সহসা চন্দ্রকান্তের মনে হইল, উগ্রমোহন না থাকিলে তাহাকে এতদিন বোধহয় বানপ্রস্থ অবলম্বন করিতে হইত। উগ্রমোহনই তাহার জীবনের একমাত্র আশ্রয়, তাহার প্রতিভার প্রেরণা। উগ্রমোহনরূপ কঠিন প্রস্তরখণ্ডে বারংবার ঘর্ষিত না হইলে চন্দ্রকান্তের বুদ্ধির ছুরিকায় মরিচা ধরিয়া যাইত। সত্যই চন্দ্রকান্ত পৃথিবীতে একা। পিতামাতা মারা গিয়াছেন, ভগ্নীর বিবাহ হইয়া গিয়াছে, নিজে বিবাহ করেন নাই, সুতরাং আপনার বলিতে আর কে আছে? কেহ নাই। থাকিবার মধ্যে আছে প্রকাণ্ড জমিদারি এবং তাহার প্রকাণ্ড আয়োজন, কিন্তু তাহাতে কি অন্তর ভরে? অন্তরের ক্ষুধা মিটাইবার জন্য যে সুধা প্রয়োজন তাহা চন্দ্রকান্তের নাই। তাহার জীবনে যে কয়জন নারী দেখা দিয়াছিল, সকলেরই মধ্যে তিনি পণ্য রমণীর মূর্তি দেখিয়াছেন। সকলেই নিজেকে যেন নিলামে বিক্রয় করিতে চায়। যে ক্রেতা বেশি দাম দিবে, ইহারা তাহারই। সভ্য সমাজে তিনি যতটা দেখিয়াছেন, টাকা দিয়া যেমন জামা কেনা যায়, জুতা কেনা যায়, হাতি কেনা যায়, প্রেমও কেনা যায়। জামা, জুতা, হাতি, প্রেম, কোনোটার সম্বন্ধী তাহার আর মোহ নাই। অন্তর্লোকের নির্জন মহাশূন্যে তাহার নিঃসঙ্গ আত্মা নিঃসঙ্গ নক্ষত্রের মতোই একা জ্বলিতেছে। কিছুক্ষণ নীরবে বসিয়া থাকিয়া
চন্দ্রকান্ত ভজনাকে ডাকিলেন। ভজনা আসিল। চন্দ্রকান্ত বলিলেন, ওরে, জুতো আর ছড়িটা আনত। চন্দ্রকান্ত অন্ধকারে একাকী বাহির হইয়া গেলেন। দেউড়ির সিপাহী ঢং ঢং করিয়া 12টার ঘণ্টা বাজাইল। দিনের পৃথিবী ঘুমে মগ্ন, রাত্রির পৃথিবী জাগিয়াছে। দিনের পৃথিবীর সমস্ত আলোক লইয়া সূর্য অস্ত গিয়াছে, রাত্রির আকাশে কোটি কোটি সূর্য উঠিয়াছে, অন্ধকার তবু যায় না। রাত্রির পৃথিবীর প্রাণে স্পন্দন শোনা যাইতেছে, অতি মৃদু অব্যক্ত সে ধ্বনি, শব্দহীন অথচ সুস্পষ্ট। দিবসের পৃথিবীতে মানুষের কোলাহল, পৃথিবীর প্রাণে স্পন্দন শোনা যায় না। নদীর তীরে তীরে চন্দ্রকান্ত একাকী ঘুরিয়া বেড়াইতেছেন। কত কথাই মনে হইতেছে, কত ভাব মনে আসিতেছে, যাহার ভাষা নাই। যাহার ভাষা আছে তাহা বলিতে ইচ্ছা করে না। গভীর নিশীতে আকাশের দিকে চাহিয়া সমস্ত ভাষা স্তব্ধ হইয়া যায়। বিস্মিত অন্তরে শুধু 2টি কথা জাগে, আমি কত ক্ষুদ্র, আমি কত বৃহৎ। সহসা অকারণে চন্দ্রকান্তের সুজাতার কথা মনে হইল। সুজাতার চক্ষু 2টি যেন তাহার দিকে চাহিয়া আছে, নীরব বেদনা তাহা হইতে খড়িয়া পড়িতেছে। তাহার অশ্রু জলে চন্দ্রকান্তের সমস্ত অন্তর যেন পরিপূর্ণ হইয়া গেল। সুজাতা গেল, আসিল কমলা, সেই দুরন্ত হাস্যমুখী কমলা। চন্দ্রকান্তের ক্ষুধিত আত্মা অতীতের অন্ধকারে কাহাকে যেন খুঁজিয়া ফিরিতেছে। বেহাগের পদরা মনের মধ্যে আসা যাওয়া করিতেছে। শ্যাম মরি আঁখন বীচ সমায় রহো, লোক জানে কজরারে। মিথ্যা মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। কবির কল্পনা, রাধিকা কল্পনা, কৃষ্ণ কল্পনা, প্রেম কল্পনা। সত্য শুধু কবিত্বটুকু, সত্য শুধু সঙ্গীত, সুরের উন্মাদনা। সেই উন্মাদনায় মাতিয়া পৃথিবী শুদ্ধ লোক রাধার বিরহে কাঁদিয়া মরিতেছে। মেঘে স্তর ভেদ করিয়া কৃষ্ণপক্ষের চাঁদ উঠিল। অন্ধকারের জবনিকা সরিয়া গেল। রঙ্গমঞ্চে নূতন নটনটির সমাগম হইল। স্বচ্ছ সলিলা চন্দনা নদী ও ওপারের শুভ্র বালুচর। ক্ষিপ্র শ্রোতা তন্নি চন্দনা যেন কাহার অভিসারে ছুটিয়া চলিয়াছে। ব্যর্থ প্রেমিক শুভ্র বালুচর স্বপ্নাচ্ছন্ন হইয়া পড়িয়া আছে। বালুচর অনন্ত স্বপ্নে নিমগ্ন, স্বপ্নই তাহার সম্বল। সে প্রতীক্ষা করিয়া আছে, কবে বর্ষার বান আসিবে। কুলের বাঁধন ভাঙিয়া আকুল চন্দনা কবে তাহাকে আবিল তরঙ্গোচ্ছ্বাসে প্লাবিত করিয়া দিবে। বর্ষা আসে, কিন্তু থাকে না। চন্দনার স্রোতে কত বর্ষা আসিল, কত বর্ষা গেল। বালুচর কতবার ডুবিল, কতবার উঠিল। চন্দনা আজও বহিতেছে, বালুচর আজও জাগিয়া আছে, চিরন্তন কাহিনী। চন্দ্রকান্ত নদীর ধারে গেলেন। কাছেই একটা জেলে ডিঙি হইতে কে গাহিয়া উঠিল, আধি রাতি রে পাপি হারা, পিয়া পিয়া বলে, পিয়া পিয়া বলে রে পিয়া, পিয়া গিয়া বিদেশে, कैसे भेजू रे সন্দেশ। সেই চিরন্তন বিরহের গান। আকাশ বাতাস নদী বালুচর মানব মানবী সকলের মনে সেই এক সুর পাইলাম না। যাহাকে চাই ঠিক লগ্নটিতে তাহাকে পাইলাম না, সে দূরেই রহিয়া গেল। সহসা চন্দ্রকান্তের ফুলকির কথা মনে পড়িল। মেয়েটির সহিত পরিচয় করিয়া দেখিলে হয়। কিন্তু তখনই আবার তাহার সমস্ত অন্তর বলিয়া উঠিল, কাছে যাইও না, কাছে গেলেই মোহ টুটিয়া যাইবে, মোহ টুটিয়া গেলেই ফুলকি নিবিয়া যাইবে। সুজাতার কাছে গিয়াছিলে, লাভ কি হইয়াছে? তাহার বণিক বৃত্তি দেখিয়া শিহরিয়া উঠিয়াছ মাত্র। পৃথিবী শুদ্ধ নারীর মনোবৃত্তি হয়তো ওই। কি হইবে এই সার সংগ্রহ করিয়া? তাহার চেয়ে দূর হইতে দাঁড়াইয়া স্বপ্ন দেখাই কি ভালো নয়? ওই ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলিতেছে, জ্বলিতেছে এবং নিবিতেছে, দাঁড়াইয়া দেখো। পারো তো উহাদের লইয়া কবিতা রচনা করো, সুখ পাইবে। কিন্তু জোনাকিকে ধরিয়া যদি বিশ্লেষণ করিতে যাও, দেখিবে উহা কীট মাত্র। কবিত্ব তখন আর থাকিবে না। খানিকটা আবছা, খানিকটা অন্ধকার প্রয়োজন।
অস্পষ্ট অজানাকে লইয়া মন স্বপ্ন রচনা করিতে চায়। সমস্ত জানিতে চাহিও না, সমস্ত জানিতে পারিবে না। সব জানতা হইবার ব্যর্থ চেষ্টায় জীবনটা শুধু বিফল হইয়া যাইবে। কত কথাই চন্দ্রকান্তের মনে হইতে লাগিল। একাকী তিনি অন্ধকারে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। যখন তিনি বাড়ি ফিরিলেন তখন রাত্রি আর বেশি বাকি নাই। পূর্বাকাশে অরুণাভাস দেখা যাইতেছে। দ্বিধাবরে দুই একটা পক্ষী ডাকিয়া আবার থামিয়া যাইতেছে। শুইবেন কিনা চিন্তা করিতেছিলেন, এমন সময় দেখিলেন গেটের ভিতর দিয়া গঙ্গা গোবিন্দ প্রবেশ করিতেছেন। চন্দ্রকান্ত হাসিয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ তো ভোরে বেরিয়েছ আজ? গঙ্গা গোবিন্দ কিছু না বলিয়া একটু হাসিলেন। তাহার পর বলিলেন, কিছুদিন আগে উপনিষদে পড়েছিলাম, অগ্নির্যথৈক ভুবনং প্রবিষ্ট রূপং রূপং প্রতিরূপং বভুব একস্ততা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপ বহিশ্চ। চন্দ্রকান্ত জিজ্ঞাসা করিলেন, অর্থাৎ? অর্থাৎ একই অগ্নি দাহ্য বস্তুর রূপভেদে যেমন ভিন্ন রূপ ধারণ করে, একই অন্তরাত্মা তেমনি বস্তুভেদে নানা মূর্তিতে প্রকাশিত হন। এর সত্যতা আজ উপলব্ধি করছি। চন্দ্রকান্ত বলিলেন, হেঁয়ালি বুঝতে পারছি না। গঙ্গা গোবিন্দ হাসিলেন, বলিলেন, জাগরণের জগতে যে ব্যক্তি অতি রূঢ়, স্বপ্নের জগতে সে অতি কোমল। আজ তার প্রমাণ পেয়েছি। কি প্রমাণ? এইমাত্র একটা স্বপ্ন দেখে উঠে আসছি। কি স্বপ্ন? বাণীকে স্বপ্নে দেখলাম, অর্থাৎ রানী বন্নী কুমারীকে। চন্দ্রকান্ত বলিলেন, তাই নাকি? উগ্রমোহন সিংহ এত বিস্মিত জীবনে আর কখনো হন নাই। মৃন্ময় ঠাকুরের পুত্রদ্বয় হাতছাড়া হইয়া গিয়াছে। কিছুতেই তাহাদের সন্ধান পাওয়া যাইতেছে না। নানাবিধ চেষ্টার ত্রুটি নাই, কিন্তু সাফল্যের চিহ্ন মাত্র দেখা যাইতেছে না। গতকল্য তাহার সিপাহীগণ আসিয়া খবর দিয়াছে যে টাল জঙ্গলে কেহ নাই। চন্দ্রকান্তবাবুর একজন সিপাহীর মুখে তাহারা শোনে যে মৃন্ময় ঠাকুরের পুত্রদের লইয়া কমলাক্ষবাবু হস্তিপৃষ্ঠে নিমাইনগরে যাত্রা করিয়াছেন। এই শুনিয়া সিপাহীরা নিমাইনগরে গিয়াছিল, কিন্তু সেখানেও কেহ নাই। মৃন্ময় ঠাকুর কিছুক্ষণ পূর্বে দুইজন সিপাহী সমবিবাহারে পুত্র অপহরণের জন্য কমলাক্ষবাবুর নামের নালিশ করিতে থানায় গিয়াছেন। থানার শরণাপন্ন হওয়া উগ্রমোহন সিংহের ইচ্ছা ছিল না, কিন্তু মৃন্ময় ঠাকুরের আগ্রহাতিশয্যে এবং গত্যন্তর না থাকায় অগত্যা তিনি রাজি হইয়াছিলেন। জমজঙ্গল কাছারির পার্শ্ববর্তী বনপথে উগ্রমোহন সিংহ তাহার প্রাত্যহিক প্রাতঃকালিক ব্যায়ামান্তে পরিভ্রমণ করিয়া বেড়াইতেছিলেন। তাহার মনে সুখ নাই, মুখে চিন্তার রেখা। 3 দিন তিনি বাড়ি ফেরেন নাই। বজরায় অশ্বপৃষ্ঠে বাথানে জমজঙ্গলে ঝটিকার মতো তিনি ছুটিয়া ফিরিয়াছেন, কিন্তু মৃন্ময় ঠাকুরের পুত্রদ্বয়ের নাগাল পান নাই। অঘোরবাবুরও পরামর্শ তিনি পাইতেছেন না। দিনের বেলা বাথানে অঘোরবাবু রুমনি ঝুমনিকে লইয়া ব্যস্ত থাকেন, রাত্রে তাহাকে গোলকসার রক্ষণাবেক্ষণ করিতে হয়। গোলকসা চামা প্রান্তরের কালীবাড়িতে বন্দী অবস্থায় বাস করিতেছে। চামা একটি 4 ক্রোশব্যাপী বিরাট মাঠ। যতদূর দৃষ্টি যায় ঊষর প্রান্তর ছাড়া সেখানে আর কিছুই চোখে পড়ে না। দৃষ্টি চক্রবাল রেখায় থামিয়া যায়। চামা প্রান্তরে লোক চলাচল নাই। এই মাঠ সম্বন্ধে এমন সব অলৌকিক গল্প প্রচলিত আছে যাহা শুনিলে যে কোনো সাধারণ লোকেরই হৃৎকম্প হইবার কথা। ভূত প্রেত পিশাচ অহরহ নাকি ওই প্রান্তরে ঘুরিয়া বেড়ায়। কত লোক পথ হারা হইয়া এই প্রান্তরে প্রাণ বিসর্জন দিয়াছে। এই প্রান্তরের অধিষ্ঠাত্রী দেবতা মহাকালী। মাঠের ঠিক মধ্যস্থলে মহাকালীর একটি মন্দির। মন্দিরটি বহু প্রাচীন। মহাকালীর মূর্তিটিও ভীষণ দর্শনা। কে এই মন্দির নির্মাণ করিয়া এই নির্জন প্রান্তরে কালী মূর্তি স্থাপিত করিয়াছিল তাহা জানা নাই। চামা প্রান্তর বর্তমানে উগ্রমোহন সিংহের জমিদারির অন্তর্ভুক্ত।
একজন বিশ্বাসী ব্রাহ্মণ সিপাহী এই মন্দিরের রক্ষক এবং কালীর পূজারী। এই মন্দিরের সংলগ্ন একটি কক্ষে উপস্থিত গোলকসা বন্দী অবস্থায় আছে। উগ্রমোহন সিংহ একাকী বনের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছিলেন। তাহার উদ্ভ্রান্ত চিত্তে নানা উদ্ভট ও অসম্ভব কল্পনা জাগিতেছিল। তিনি ভাবিতেছিলেন যে যদি রুমনি ঝুমনির সহিত অজয় বিজয়ের বিবাহ না হয়, তাহা হইলে তিনি ওই বিস্ফারিত চক্ষু মৃন্ময়কে হত্যা করিয়া তাহার ছিন্ন মুণ্ডটা চন্দ্রকান্তকে উপহার পাঠাইয়া দিবেন। আবার তৎক্ষণাৎ তাহার মনে হইতেছিল, মৃন্ময়ের দোষ কি? তিনি তো কোনো আপত্তি আর করিতেছেন না, বরং শতপ্রবৃত্ত হইয়া থানায় গিয়াছেন পুত্রদের সন্ধান কামনায়। কমলাক্ষ লোকটিকে গুম করিয়া দিলে কেমন হয়? ভিকন তেওয়ারি আসিয়া তাহার চিন্তাধারা বিঘ্নিত করিল। কহিল, চন্দ্রকান্তবাবুর নিকট হইতে এই খত অর্থাৎ চিঠি আসিয়াছে। পত্র পড়িয়া উগ্রমোহন অবাক হইয়া গেলেন। পত্রে আছে, বন্ধু, তোমার ভাবী নাত জামাইগণ তোমার নাতিনীদ্বয়কে দেখিবার সদিচ্ছা প্রণোদিত হইয়া বাড়ি হইতে যাত্রা করিয়াছিল, কিন্তু ভ্রমক্রমে তাহারা নানা স্থানে ঘুরিয়া বেড়াইয়াছে। ভ্রমণ কাহিনীটি উহাদের মুখেই শুনিতে পাইবে। বিবাহ শুনিয়াছি 23 মাঘ। এই বিবাহ উপলক্ষেই লক্ষ্ণৌ হইতে বাইজি আনাইবার বন্দোবস্ত করিলাম। মীর সাহেবও আসিবেন। এই সুযোগে একটু আমোদ আহ্লাদ করা মন্দ কি? তুমি কবে ফিরিতেছ? বহুদিন দাবা খেলা বন্ধ আছে। চন্দ্রকান্ত। উগ্রমোহন আসিতেই অজয় বিজয় আসিয়া তাহার পদধূলি লইল। তিনি দেখিলেন চন্দ্রকান্তের পালকি করিয়া তাহারা আসিয়াছে। বিস্মিত উগ্রমোহন বুঝিতেই পারিলেন না কেমন করিয়া কি ঘটিয়া গেল। চন্দ্রকান্ত রায়ও কম বিস্মিত হন নাই। গঙ্গা গোবিন্দ আসিয়া তাহাকে স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছেন মৃন্ময় ঠাকুরের ছেলেদের যেন ফিরাইয়া দেওয়া হয়। উহাদের হস্তেই তিনি রুমনি ঝুমনিকে সম্প্রদান করিবেন মনস্থ করিয়াছেন। সেদিন ভোরে স্বপ্ন দেখিবার পর অকস্মাৎ তাহার মত বদলাইয়া গিয়াছে। মানুষের মতামত কখন কোন কারণে যে কি করিয়া বদলায় তাহা নির্ণয় করা অসম্ভব। উগ্রমোহন অজয় বিজয়কে মহাসমাদরে অভ্যর্থনা করিলেন। তাহাদের বসাইয়া তিনি চন্দ্রকান্তকে একখানি পত্র লিখিলেন। ভাই চন্দ্রকান্ত, অজয় বিজয় নির্বিঘ্নে পৌঁছিয়াছে। তাহাদের ভ্রমণ কাহিনী আমি জানি। নাচ গানের বন্দোবস্ত করিয়া ভালোই করিয়াছ। আজই রাত্রে ফিরিব। উগ্রমোহন। পুনশ্চ তুমি বাইজি আনাইবার বন্দোবস্ত করো, আমি আসর সাজাইবার ভার লইলাম। চিঠি লইয়া চন্দ্রকান্তের সিপাহী ফিরিয়া গেলে পালকি করিয়া অজয় বিজয়কে তিনি সদরে অর্থাৎ নিজের বাটিতে পাঠাইলেন। সকলে চলিয়া গেলে উগ্রমোহন দেহে ও মনে কেমন যেন একটা অস্বস্তি বোধ করিতে লাগিলেন। অজয় বিজয়কে শেষকালে চন্দ্রকান্ত ফিরাইয়া দিল। ভয় খাইয়া না অনুগ্রহ করিয়া? এই প্রশ্নের সঠিক উত্তর কিছুতেই ঠিক করিতে না পারিয়া অশ্বারোহণে তিনি বাহির হইয়া পড়িলেন। সেই দিন রাত্রে উগ্রমোহন ও চন্দ্রকান্ত দাবা লইয়া বসিলেন। বহুকাল এরূপ খেলা তাহারা খেলেন নাই। রাত্রির দ্বীপ্রহর উত্তীর্ণ হইয়া গিয়াছে। দাবার ছকের ওপর দৃষ্টি রাখিয়া নিষ্পন্দভাবে দুইজনে বসিয়া আছেন। রুমনি ঝুমনির বিবাহকে কেন্দ্র করিয়া দুই পরাক্রান্ত জমিদার উগ্রমোহন ও চন্দ্রকান্ত মাতিয়া উঠিয়াছেন। কলিকাতা হইতে গোড়ার বাদ্য, লক্ষ্ণৌ হইতে হাসিনা বাইজি, আগ্রা হইতে সেতারি মীর সাহেব এবং কাশী হইতে কয়েকজন বিখ্যাত কুস্তিগির পালোয়ান আসিয়াছেন। দুই জমিদারের এলাকায় যত ঢাক, ঢোল, কাঁসি, বাঁশি ও খঞ্জনি ছিল সব আসিয়া জুটিয়াছে এবং বিচিত্র শব্দ সমন্বয় চতুর্দিক সরগরম করিয়া তুলিয়াছে। গ্রামের মধ্যে এবং গ্রামের ঠিক বাহিরে যত ফাঁকা জায়গা ছিল তাঁবুতে ভরিয়া গিয়াছে। উগ্রমোহন ও চন্দ্রকান্তের সম্মানিত অতিথিবর্গ তাঁবুগুলিতে অবস্থান করিতেছেন। প্রত্যেক তাঁবুতে পৃথকভাবে পাচক, ভৃত্য
এবং রন্ধনের বন্দোবস্ত আছে। অতিথিদের অভিরুচি মতো স্নানাহারের যেন ত্রুটি না হয়। ভাণ্ডারীগণ প্রয়োজন ও ফরমায়েশ মতো প্রতি তাঁবুতে সিধা দিয়া ফিরিতেছে। উগ্রমোহন ও চন্দ্রকান্ত নিজেরা প্রতি তাঁবুতে ঘুরিয়া ঘুরিয়া আলাপ আপ্যায়ন করিতেছেন। উভয়েরই কাছারি বাড়িতে প্রকাণ্ড আটচালার নিচে সারি সারি ভিয়ান বসিয়া গিয়াছে। দিবারাত্র আহারের আয়োজন। চতুর্দিকেই দিয়তাং ভুজ্যতাং। উভয় পক্ষেই নায়েব গোমস্তা হইতে আরম্ভ করিয়া চাকর ঠাকুর সকলেরই গলা ভাঙিয়াছে। একদল সাঁওতালি যুবক যুবতী মহানন্দের নাচ জুড়িয়া দিয়াছে। সারি বাঁধিয়া মাদলের তালে তালে গান গাহিয়া তাহারা একদল অতিথিকে সন্তুষ্ট করিতেছে। কোনোখানে আবার মহা সমারোহে ঝুমুর জমিয়া উঠিয়াছে। সেখানেও একদল মুগ্ধ দর্শক। সুখপুর গ্রামের রামলীলার দলও এ সুযোগে নিজেদের কৃতিত্ব দেখাইতে ছাড়ে নাই। হনুমানের অভিনয় সত্যই উপভোগ্য। বহু লোক সেখানে ভিড় করিয়াছে। উগ্রমোহন সিংহ এবং চন্দ্রকান্ত রায়ের সর্বশুদ্ধ 6টি হস্তিহস্তিনী আছে। রমণী ঝুমনির বিবাহ উপলক্ষে তাহারা বিচিত্র সাজে সাজিয়াছে। কাহারও পিঠে হাওদা, কাহারও পিঠে সোনার কাজ করা মখমলের বিস্তৃত আস্তরণ দুলিতেছে। কেহ বাজনার তালে তালে গা দোলাইতেছে, কেহ বিশাল দন্ত গৌরবে সকলকে ভীত চমৎকৃত করিতেছে। তাহাদের মাথায় কপালে তৈল ও বর্ণ সহযোগে নানা প্রকার চিত্রাঙ্কন করা হইয়াছে। মাহুতগণেরও পোশাকের আজ পারিপাট্য। হেই, ধেত, বিড়ি প্রভৃতি বিচিত্র শব্দ উচ্চারণ করিয়া তাহারা কাজে অকাজে হস্তিদলকে লইয়া ঘুরিয়া বেড়াইতেছে। নানা বর্ণের বিশালকায় অশ্বগুলি সুসজ্জিত। রামপ্রসাদ নামক সিপাহী একটি কৃষ্ণবর্ণ অশ্বিনী পৃষ্ঠে চড়িয়া ব্যান্ডবাদকদের নিকট গিয়া নিজের পারদর্শিতা দেখাইতেছে। ব্যান্ডের তালে তালে অশ্বিনী গ্রীবাভঙ্গি সহকারে এমন নৃত্য করিতেছে যে সকলের তাক লাগিয়া গিয়াছে। উগ্রমোহন সিংহের বাড়ির সম্মুখস্থ ময়দানে কাশী হইতে সমাগত পালোয়ান বৃন্দ মহা উৎসাহে কুস্তি শুরু করিয়াছে। 2 জন ভীমকায় পালোয়ান মহাপরাক্রমে মল্লযুদ্ধে ব্যাপৃত। যুযুধান বীরগণকে ঘিরিয়া একদল বিস্মিত দর্শক। কিছু দূরে উগ্রমোহন সিংহের নির্দেশ মতো প্রকাণ্ড একটি শামিয়ানা টাঙাইবার বন্দোবস্ত করা হইতেছে। অক্ষয় গোমস্তা 15-20 জন মজুর লইয়া চেঁচামেচি জুড়িয়া দিয়াছে। যদিও রাত্রি 12টার পর এই শামিয়ানা তলে হাসিনাবাইজি অবতীর্ণা হইবে, কিন্তু মালিকের হুকুম যে সন্ধ্যার মধ্যেই যেন শামিয়ানা টাঙানো শেষ হইয়া যায়। সুতরাং অক্ষয় ব্যস্ত হইয়া পড়িয়াছে। চন্দ্রকান্ত টিয়াডাঙ্গার জমিদারের তাঁবুতে বসিয়া আছেন। টিয়াডাঙ্গার জমিদার গীত বাদ্যের একজন গুণী সমজদার। সুবিখ্যাত সেতারি মীর সাহেবের সেতারের বৈঠক তাহারই তাঁবুতে বসিয়াছে। গ্রামের তবলাবাদক বিষ্ণুপদ বাহাদুরি করিয়া মীর সাহেবের সহিত বাজাইতে গিয়া নাস্তানাবুদ হইয়া পড়িয়াছে। মীর সাহেব কৃপা মিশ্রিত হাস্যের সহিত তাহাকে সংশোধন করিয়া লইতেছেন। মীর সাহেবের খাস তবলচি করিম খাঁ বিষ্ণুপদর এত্রাদিশ অবস্থা সংকট দেখিয়া মুখ ফিরাইয়া মুচকি মুচকি হাসিতেছে। পার্শ্ববর্তী একটি তাঁবুতে তাস খেলা চলিতেছে। খেলাতগঞ্জের চৌধুরী বাবুদের বাড়ির ছেলেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে সমাগত তাহাদের জামাইবাবুকে তাস খেলায় কোণঠাসা করিয়া তাহারা মহা উল্লসিত হইয়া উঠিয়াছেন। একজন খেলোয়াড় একখানা হরতনের আটা চাপড়াইয়া ফেলিয়া বলিয়া উঠিলেন, নহলাখানা কেমন আটকাচ্ছেন, এবার দেখি। হ্যাঁ হ্যাঁ। হাস্যের কলরব উঠিতেছে। নিকটবর্তী আর একটি তাঁবুতে স্বয়ং উগ্রমোহন সিংহ চিকনহাটির চিকিৎসক বিশ্বম্ভর বাবুর সহিত পাঞ্জা ধরিয়াছেন। বিশ্বম্ভর বাবু নাকি পাঞ্জাতে অজেয়। কেহ কাহাকেও এখনো হারাইতে পারেন নাই। দম বন্ধ করিয়া 2-4 জন অতিথি তাহাই দেখিতেছেন। মিসিরজি আসর জমাইয়াছেন আর একটি তাঁবুতে। সেখানে কাঁটাগাছির জমিদার স্বয়ং তবলা ধরিয়াছেন এবং তাহার মোসাহেব মুরারিমোহন অতিরিক্ত মাত্রায় কেয়াবাত কেয়াবাত করিতেছে।
বিবাহ নির্বিঘ্নে হইয়া গেল। দুইজন প্রবল জমিদারের কুটুম্বিতা লাভ করিয়া মৃন্ময় ঠাকুর মনে মনে মহা খুশি হইয়া উঠিয়াছিলেন। কিন্তু একটু রসভঙ্গ হইয়া গেল। উগ্রমোহন সিংহ তাহাকে নগদ 5,000 টাকা পণের সহিত এক পাটি ছেঁড়া চটি জুতাও দান করিয়া বসিলেন। মৃন্ময় ঠাকুর ব্যাপারটা নাত জামাইদের প্রতি রসিকতা হিসেবে ধরিয়া লইয়া যদিও 2 পাটি দাঁত বাহির করিয়া খুব খানিকটা হাসিয়া ফেলিলেন এবং অন্তর্নিহিত তীব্র খোঁচাটাকে লঘু করিয়া দিবার প্রয়াস পাইলেন। কিন্তু তাহার সে প্রয়াসটা যে সফল হইল না, তাহার দন্তসর্বস্ব হাসি প্রকাশ করিয়া দিল। দ্বিতীয়বার রসভঙ্গ হইল বাইজির আসরে। আসর সাজাইবার ভার ছিল উগ্রমোহনের উপর। তিনি প্রকাণ্ড শামিয়ানা টাঙাইয়াছেন, ঝালর দেওয়া চমৎকার শামিয়ানা। বংশদণ্ডগুলি রূপালী জরির কাজ করা লাল কাপড় দিয়া মোড়া। আসরে আতরদান, গোলাপ পাশ, ফুলের তোড়া, পানের দোনা, শাখা প্রশাখাময় বড় বড় ঝাড়লণ্ঠন, সুদৃশ্য মকমলের তাকিয়া, সুকোমল গালিচা, কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু বাইজি গান জমাইতে পারিল না। তাহার কারণ আসরের চারিদিকে উগ্রমোহন পাখি টাঙাইয়া দিয়াছিলেন। উগ্রমোহনের পাখি পোষার প্রচণ্ড শখ। বহু খরচ করিয়া বহু প্রকার পক্ষী তিনি সংগ্রহ করিয়াছেন। তাহার এত পাখি আছে যে তাহাদের তত্ত্বাবধানের জন্য তাহাকে একজন পাখির দারোগাই রাখিতে হইয়াছে। সেই সব পাখিকে আজ তিনি আসরের চারিদিকে টাঙাইয়া দিয়াছেন। সুদৃশ্য বহু পিঞ্জর চতুর্দিকে দুলিতেছে। সেই পিঞ্জরের কোনোটাতে শ্যামা, কোনোটাতে ভিংরাজ, কোনোটাতে তোতা, নুড়ি, হীরামন, কিরকিচ, খাকনুর, কাকাতুয়া, কেনেরি, বুলবুল, হাজারদস্তা, নানাবিধ পাখি। বাজরি, ময়না, তিলোড়া, লাল, ময়তাবি, মুনিয়া, দহিয়াল, কোকিল, জরদপিলক, পাখির হাট। সারেঙ্গি যেই বাজনা শুরু করে, পাখির দল তখন আর এক পর্দা উচ্চে শীষ দিতে থাকে। পাখির সঙ্গে পাল্লা দিয়া মানুষ পর্দা চড়াইতে পারে না। হাসিনা বাইজি একটু হাসিয়া নিবেদন করিল যে পাখিদের না সরাইলে সে গান গাহিতে পারিবে না। উগ্রমোহন সিংহ জবাব দিলেন, পাখি তো এখন সরানো সম্ভব নয়। হাসিনা বিবি যদি গান গাহিতে অসমর্থা হন, তাহা হইলে তাহার জন্য দায়ী পাখিও নহে, বিবি সাহেবাও নহেন। দায়ী আমাদের দুর্দৃষ্ট। হাসিনা বিবি আরো 2-1 চেষ্টা করিলেন, কিন্তু গান জমিল না। কোকিল, দহিয়াল, কাকাতুয়া, ময়না আসর জমাইয়া রাখিল। চন্দ্রকান্ত বলিলেন, আজ থাক তাহলে। কাল পাখিগুলো সরিয়ে রেখো উগ্রমোহন। পাখিগুলো সরিয়ে মহিষগুলো এনে হাজির করো না যেন আবার। উগ্রমোহন বলিলেন, আমরা খেপেছি, এই যথেষ্ট চিন্তার কারণ। মহিষগুলোকে শুদ্ধ খেপিয়ে লাভ হবে না, তা তো বুঝছি। গান হইল না। চন্দ্রকান্তকে জব্দ করিয়াছেন ভাবিয়া উগ্রমোহন কিন্তু ভারী সন্তুষ্ট হইলেন। কন্যা সম্প্রদান করিয়া গঙ্গা গোবিন্দ নিজ শয়নগৃহে গিয়া প্রবেশ করিলেন। সমস্ত দিনের উপবাসে দেহ মন ক্লান্ত। কমলার মুখখানা তাহার বারংবার মনে পড়িতেছে। সে বাঁচিয়া থাকিলে এই বিবাহ হইত কি? রুমনিঝুমনির বয়স এই তো সবে 9 বৎসর। গঙ্গা গোবিন্দ ভাবিতেছিলেন, ইহারই মধ্যে রুমনিঝুমনিকে পর করিয়া দিলাম। এত তাড়াতাড়ি বিবাহ দেবার কোনো প্রয়োজন ছিল না তো। সামান্য একটা স্বপ্ন দেখিয়া এই দুর্বলতা প্রকাশ না করিলেই পারিতাম। রানী বন্যীকুমারী আমার কে? রাত্রি প্রহাইতেছে, পূর্বাকাশে উষাভাস দেখা যাইতেছে। ক্লান্ত গঙ্গা গোবিন্দ চক্ষু মুদিয়া শয়ন করিলেন। ঠিক সেই সময় রানী বন্যীকুমারীও একাকিনী অলিন্দে দাঁড়াইয়াছিলেন। এই বিরাট উৎসবে তিনিও যোগ দিয়াছিলেন, কিন্তু অন্তরের সহিত নয়, লৌকিকতার খাতিরে। তাহার অন্তরে যাহা হইতেছিল তাহা এতই বিচিত্র জটিল, এতই মধুর ও তিক্ত যে তাহা বর্ণনা সাপেক্ষ নহে। বন্যীকুমারী দেখিতেছিলেন তাহাদের উদ্যান মধ্যবর্তী দীর্ঘিকার কালো জলে
একজোড়া রাজহংস ভাসিতেছে। এই হংস দম্পতিকে দেখিয়া তাহার হিংসা হইতেছিল। নির্নিমেষ নেত্রে তাহাদের দিকে চাহিয়া তিনি ভাবিতেছিলেন, সৃষ্টির নিকৃষ্ট জীব মানুষ এবং মানুষের মধ্যে নিকৃষ্টতম এই ধনীরা। নহবতখানায় সানাই তখন ভৈরবী ধরিয়াছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৬ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।